গ নং অংশে বলা হয়েছে উক্ত মাসে মিস্টার রহমানের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মালিকানা সত্ত্ব আমরা কিভাবে নির্ণয় করব? মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাদের কি নিয়ম কি? আসলে মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন। মালিকানা সত্ত্ব হচ্ছে তার মূলধন কত সেটা আগে দেখতে হবে। আমরা দেখো খ নং অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এই প্রতিষ্ঠানের তার মূলধনের পরিমাণ ছিল কত টাকা? ৫১,০০০ টাকা। তাহলে আমরা প্রথমেই লিখে দেই, এখানে দেখো এখানে এটা বলা আছে যে মূলধন ৫১,০০০ টাকা। এই মূলধন ৫১,০০০ টাকা। এটা কিভাবে আবার দেখানো হয়েছে? মূলধন দেখানো আছে, দেখো তার যে ব্যাংক জমা ছিল, নগদ টাকা ছিল, এরপর হচ্ছে কি আসবাবপত্র ছিল, সেখান থেকে প্রদেয় হিসাব বাদ দিয়ে এখানে ৫১,০০০ টাকা মূলধন দেখানো হয়েছে। অথবা আমরা এই সরাসরি মূলধন হিসেবেই ৫১,০০০ টাকা দেখিয়েছি। এই মূলধন থেকে তার কি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। মূলধন থেকে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে এখন পরবর্তী ধাপ কি? মূলধন থেকে মালিকানা সত্ত্ব বের করতে গেলে আমাদের প্রথমত এই মূলধনের সাথে এই প্রতিষ্ঠানের, এই ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আয়গুলো আগে যোগ করতে হবে। তাহলে যাবতীয় আয়গুলো আমাদের এখন দেখতে হবে যে অঙ্কে আয় কি কি আছে। দেখো এখানে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটি তো একটা দায়। নগদে যন্ত্রপাতি ক্রয়, এটি একটা সম্পদ ক্রয়, পণ্য বিক্রয়। এই যে ২০,০০০ টাকা বিক্রয় করলে কি হয়? একটা প্রতিষ্ঠানের অবশ্যই আয় হয়। তাহলে এই যে আয় আমরা ২০,০০০ টাকা দেখব। এরপরে কি আয় দেখি আরও কি আছে? আর কোনো আয় নাই। এখন আয় থেকে কি করতে হবে? ব্যয়গুলো বাদ দিতে হবে। এখানে ব্যয় কি ছিল? ব্যয় ছিল দেখো বেতন প্রদান করেছি, নগদে পণ্য ক্রয় করেছি। এই দুটো, অর্থাৎ একটা আয় আছে, একটা হলো পণ্য বিক্রয়, আর একটা আছে, দুটো আছে ব্যয়, বেতন প্রদান এবং নগদে পণ্য ক্রয়। তাহলে আমরা এখান থেকে আসার নিয়ম হচ্ছে আমরা কি করল? দেখো এখানে পণ্য বিক্রয় করলাম, পণ্য বিক্রয় আছে ২০,০০০ টাকা, তাহলে ৫১ আর ২০ ৭১,০০০ টাকা। এরপরে আমরা কি করেছি? বেতন প্রদান করেছি ৬,০০০ টাকা। তাহলে বেতন প্রদান আমরা ৬,০০০ টাকা এখানে বাদ দিয়ে দেব, বেতন প্রদান ৬,০০০ টাকা। এরপরে পণ্য ক্রয় হলো ৪,০০০ টাকা। তাহলে পণ্য ক্রয়টা আমরা এখান থেকে বাদ দিলাম। তাহলে এখানে হচ্ছে তার মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের মোট ৬১,০০০ টাকা।